Oh, oh, কি রে, কার সাথে কথা বলছিলি? ফ্রেন্ড, নতুন একটা ফ্রেন্ড হয়েছে, তার সাথেই কথা বলছিলাম। আচ্ছা, কিন্তু তোকে না বলেছি ওই ছেলেটাকে নিয়ে আসতে? তাকে দেখতে চায় আর আপ্যায়ন করতে চায়। নিশ্চয়ই তুই ছেলেকে খুঁজে পাসনি বা বলিসনি। আরে ছেলেটাকে আমি চিনি, কিন্তু বলতে মনে থাকে না। আচ্ছা, আমি আগামীকাল বলে দিব। তুমি দুপুরে তাহলে ভালো মন্দ রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুই ছেলেটাকে নিয়ে আসবি। ভুললে কিন্তু মাই খাবি। মনে থাকবে, নিয়ে আসবো। এখন গিয়ে তুমি ঘুমাও, আরে আমাকে ঘুমাতে দাও। পরের দিন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে চলে এলাম ভ্যান নিয়ে। দেখা যাক আজকে কত টাকা হয়। 11টা নাগাদ পুলিশ নিয়ে আবার আমার কাছে এলো। এসে বলল, তোমাকে আজকে দুপুরে আমার বাসায় যেতে হবে। কেন ম্যাম? আম্মু তোমাকে দেখতে চেয়েছে আর খাওয়াতে চেয়েছে। বলেছে আমি যেন তোমাকে নিয়ে যাই। হ্যাঁ, কেন? তুমি তার কত বড় উপকার করেছো, আর তোমাকে দেখবে না। আচ্ছা, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে ভালো পোশাক নেই, ওগুলো পরে চলে আসবা। আর 1.5 ঘন্টা পরে বটগাছের নিচে আমি অপেক্ষা করব, তুমি ওখানে চলে আসবা। তোমাকে আমি ওখান থেকেই রিসিভ করব। ও আচ্ছা, যাক, আজকে দুপুরের খাবারের টাকা তাহলে বেঁচে গেল। পুলিশ নিয়ে চলে গেল। আমি 12:30টার দিকে বাড়িতে এসে গোসল করে পোশাক পরে ঘরে এসে দেখি ফোন বাজছে। ফোনের দিকে তাকিয়ে দেখি পুলিশ নিয়ে ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, জি আমি এখনই আসছি, আপনি অপেক্ষা করেন। তোমাকে কখন আসতে বলেছি আর তুমি এখনো আসোনি? এখন ঘরে তালা দিব, তারপর আর 5 মিনিট। ফোন কেটে দিয়ে ঘরে তালা দিয়ে হাঁটতে লাগলাম। 4 মিনিট পর হেঁটে চলে এলাম বটতলাতে। দেখি উনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বললাম, দুঃখিত, দেরি হয়ে গেছে। এইসব না বলে তুমি গাড়িতে উঠো। জি। গাড়িতে উঠে বসতেই পুলিশ নিয়ে গাড়িতে উঠে চালাতে লাগলো। একটু পরে একটা বিল্ডিংয়ের সামনে গাড়ি দাঁড় করিয়ে নেমে গেল। বুঝলাম এই বিল্ডিংয়ে তার বাসা, তাই আমিও নেমে গেলাম। আসো তুমি আমার সাথে। মাথা নাড়িয়ে ওনার সাথে হেঁটে চলে এলাম ওনার বাড়িতে। ভিতরে এসে দেখি একজন ভদ্র মহিলা। বুঝলাম এটা ওনার আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা তোমার কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো। পুলিশ নিয়ে ইশারা করে বসতে বলল, তাই সোফায় বসলাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বা কিভাবে তোমার প্রশংসা করব জানি না। তুমি আমার কত মূল্যবান জিনিস বাঁচিয়েছো, তুমি হয়তো জানো না। এমনভাবে বলেন কেন আন্টি? মানুষ মানুষের জন্য। আল্লাহ হয়তো ওনাকে বাঁচাতে চেয়েছিল, তাই ওখানে আমাকে নিয়ে গেছিলেন। তা বুঝলাম, কিন্তু আমি এর বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই। না না আন্টি, আমার কিছু লাগবে না। আমার কিছুই চাই না। আমি তো কোনো কিছুর লোভে ওনাকে বাঁচাইনি। কিন্তু কোনো কিন্তু না আন্টি। আমাকে আপনার কিছু দেওয়া লাগবে না। আপনার থেকে আমার কিছুই চাই না। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার কেউ নেই। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়। আর আমার বয়স যখন 7 তখন আমার মা। সরি, আমি জানতাম না। জানলে এটা বলে কষ্ট দিতাম না। না না আন্টি, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে আর মন খারাপ করি না। আচ্ছা খেয়ে নাও, খেতে খেতে কথা বলা যাবে। এই, তুইও খেতে বস। উঠে খাবার টেবিলে বসলাম। পুলিশ নিয়েও বসলো। আর আন্টিও। আন্টি আমাদের খাবার বেড়ে দিয়ে বললেন, বাকিটা তুমি তোমার মতো করে উঠিয়ে নিয়ে খাও। একদম লজ্জা পাবে না, বুঝলে? জি, যদিও তেমন খেতে পারি না, তবে যতটুকু খেতে পারি ততটুকু খাবো। এর থেকে বেশি খাওয়া যাবে না। যখন খাবার খাওয়া শেষের পথে তখন আন্টি বললেন, তুমি তো কিছুই খেলে না। মাংস নাও, মাছ নাও। আন্টি এত খেতে পারি না, যতটা খাই অতটুকুই খেয়েছি। তুমি দেখি একটু খেতে পারো না। এত বড় মানুষ অল্প খাবার খেলে চলে? এমন ভাবে খাবার খেলে কি চলে? এভাবেই চলছে। এর থেকে বেশি খেতে না পারলে কি করব বলেন? আমার 1 প্লেট ভাত হলেই হয়ে যায়। কি আর বলার। তোমার পড়াশোনা কত দূর? আন্টি আমার একটুও পড়াশোনা হয়নি। পড়াশোনা করাবে কে? টাকা পয়সা তো লাগতো তাই না? তাই পড়াশোনা করা হয়নি। একবারে যে পড়তে পারি না তা নয়।
চলার মতো পারি। একজন আন্টি থেকে কিছুটা শিখেছিলাম। ওহ! এই সমাজে কত ধরনের মানুষ আছে কে জানে? একেকজনের লাইফ একেক রকম। হায় রে জীবন! আন্টি, আমি কি যেতে পারি? কেন? ভালো লাগছে না এখানে? একটু বসে বিশ্রাম নিয়ে যাও। অহনা তোমাকে রেখে আসছে। ওর তো খাওয়া শেষ হতে দাও। এত তাড়াহুড়ো কিসের জন্য? তোমার তো এখন কোনো কাজ নেই। গিয়ে কি করবা শুনি? আচ্ছা, বসছি। আপনি খাবার খাওয়া শেষ করেন। আমি চুপ করে বসে থাকলাম। পুলিশনির খাওয়া শেষ হলে চলে আসি বাইরে। পুলিশনি বাইরে এসে গাড়িতে উঠে আমাকে ইশারা করে উঠতে বললে উঠে বসতেই চলে আসি। অপরাধীদের ধরতে পেরেছেন? দুজনকে ধরতে পেরেছি, আর বাকি 3 জন পালিয়েছে। পালিয়েছে বলতে আত্মগোপনে আছে। তবে আমি লোক লাগিয়ে রেখেছি। ওদের সন্ধান পেলেই ধরবো। ওদের তো আমি ধরেই ছাড়বো। একজন পুলিশকে হত্যা করার ফল হাড়ে হাড়ে টের পাবো। ওদের এমন করার কারণ কি? কেন আপনাকে হত্যা করতে চেয়েছিল? ওই মেয়ের কারণে। যা তোমাকে দিয়ে চুরি করিয়েছিলাম। দুজনের তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর দুজনের 10 বছরের জেল। ও, কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ভাবলাম তোমার তো কোনো কাজ নেই, তাই একটু ঘুরে আসি। কিন্তু আপনার ডিউটি নেই? আছে, কিন্তু 4টায় জয়েন করব। এখন আপাতত ছুটিতে আছি। তার জন্য তো ডিউটিতে থাকলে আপাতত স্কাপ পড়ছি। এত তাড়াতাড়ি জয়েন করার কি প্রয়োজন ছিল? আপনার কপালে এখনও কেটে যাওয়া দাগ আছে, সেলাইয়ের দাগ আছে, আর চুল তো একদমই নেই। এমনভাবে বেরোতে লজ্জা করছে না? তার জন্য তো ডিউটিতে থাকলে আপাতত স্কার্ফ পরছি। বাসায় ছিলাম তাই খুলেছি। আর তোমার কাছে তো লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ তুমি তো হসপিটালে আমাকে দেখেছো। ওহ, এই ব্যাপার। কিন্তু আপনার মাথা ব্যথা করছে না? আমার তো মনে হচ্ছে একটু চিন্তা ভাবনা করলেই হয়তো আপনার মাথা ব্যথা করে। খুব বেশি প্রেশার পড়লে? এখন প্রয়োজন আছে এত চিন্তা ভাবনা করবার? আপনি আরও কিছুদিন বিশ্রাম নিন, তারপর ঠিকঠাক সুস্থ হয়ে তারপর আবার কাজ করেন। এখন ঠিকঠাক বিশ্রাম না নিলে পরবর্তীতে মাথায় সমস্যা হতে পারে। তাই না? আচ্ছা, ভেবে দেখি কি করা যায়। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম, তো ও বলল যে দেয়া যাবে। আপনার ফ্রেন্ড সে এত সহজে হয়ে গেল, কিন্তু কেমন কি করতে হবে? ওখানে যাওয়া লাগবে নাকি? তুমি গিয়ে কি কি লাগবে সেটা পছন্দ করে নিলে বেশি ভালো হবে। আমি বললে ফ্রি টাইমে পাঠিয়ে দেবে, কিন্তু আমার মনে হয় তুমি যদি যাও তাহলে বেশি ভালো হবে। কিন্তু আমি তো কিছুই চিনি না, কখনো তো ঢাকা যাইনি। এত ভয় পাচ্ছ কেন? তুমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাবে? না, তা নয়, কিন্তু সব কিছু রাখবো কোথায়? আমার বাড়িতে? ওটা করা যায়, কিন্তু কতদিন রাখবো? আমি যদি ওখান থেকে স্বল্প মূল্যে নিয়ে আসতে পারি, তাহলে তো পাইকারি দামেও আমি বিক্রি করতে পারি। ছোট দোকানদার থেকে বড় দোকানদার পর্যন্ত দিতে পারি। তা করতে পারো, তাহলে তুমি তাই করো। কিন্তু তুমি প্রতিষ্ঠিত হও, এটাই আমি চাই। জি, বুঝলাম। আচ্ছা, আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে আমাকে বলবেন। তারপর ওনার ঠিকানা এবং নাম্বার দিবেন। আর কোনো সমস্যা হলে তো আপনি আছেন। আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো। আর কখন তোমাকে ডাকছে সেটা তোমাকে জানাবো। আচ্ছা, এটা কি আপনার নিজের গাড়ি না সরকারি? আমার নিজের গাড়ি, আব্বু দিয়েছে, এই আর কি। ওহ, বাহ, বেশ বড়লোক আছেন দেখি। আরে তা না, এই গাড়ির দাম বেশি না, এই 15 লাখ নিয়েছিল। 15 লাখ বেশি না? বাপরে, এত টাকাকে বেশি বলে না। কিন্তু এখানে গাড়ি দাঁড় করালেন যে? এখানে একটু বসবো তাই দাঁড়িয়েছি। কেন, কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, বসা চাই। তারপর দুজনে বসলাম, একটু দ্রুত বজায় রেখেই বসলাম। আচ্ছা, আপনি তো মনে হয় ওষুধ খাননি, তাই না? এই রে, খেয়েছে। আমার তো মেডিসিন নেওয়ার কথা মনেই ছিল না। তুমি না বললে মনেও হতো না। আম্মু যে বকা দেবে সেটা বুঝতেই পারছি। আচ্ছা, এখানে বসে না থেকে আপনি আপনার বাসায় গিয়ে ওষুধ খান। একবার মেডিসিন না নিলে কোনো সমস্যা হবে না। রাতে একবারে মেডিসিন নিব। কি বলেন? 1 সেকেন্ডে কত কিছু ঘটে যায়। আর বলেন কিছুই হবে না? দুপুরের ওষুধ রাতে নিবেন কেন? ডাক্তার কি এমনি এমনি দুপুরে খেতে বলেছে নাকি? দুপুরে যদি কোনো উপকার না থাকে তাহলে কি এমনি এমনি বলে খেতে? আরে যান, গিয়ে ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিন। তো এখন কি করছি? বিশ্রাম নিচ্ছেন, কিন্তু ওষুধ তো আর খাচ্ছেন না। বাসায় গিয়ে খেয়ে নেব। বিয়ে করবে কবে? দাওয়াত কি দিবা না?
আপনার মনে হয় কেউ আমাকে তার মেয়ে দিবে? আরও কয়েক বছর পর বড় একটা ব্যবসা হবে, ভালো একটা বাড়ি হবে, তারপর বিয়ে। তাহলে অনেক দেরি। এখন তোমার বয়স কত চলে? এই তো 24 চলছে। আমার থেকে দেখি তুমি 1 বছরের ছোট আছো, কিন্তু তোমাকে দেখলে তো আমার থেকে বড় বড় লাগে। আমি যদি পরিপাটি, ভালো পোশাক, ভালোভাবে চলাফেরা করি, তাহলে আমাকে আপনার থেকে ছোটই লাগবে। আমার যে বেশ, তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু তোমার কি কালো পোশাক পছন্দ? যখনই তোমাকে দেখি কালো রঙের শার্ট আর টি শার্ট পরে থাকো। জি, তেমনই। আমি কালো, তাই কালো রং পছন্দ। তুমি কালো? তুমি হলে শ্যাম বর্ণের। কিন্তু আমার কালো রঙের পোশাক বেশি ভালো লাগে। আপনার রং যেহেতু দুধে আলতা, তাই আপনাকে কালো রঙের শাড়ি, তারপর নীল রঙের শাড়ি, তারপর মেরুন রঙের শাড়িতে অনেক সুন্দর লাগবে। আমার মনে হয় আপনাকে সব রঙের শাড়িতেই অনেক সুন্দর লাগবে। তাই? আমি কিন্তু ঠিকমতো শাড়ি পরতে পারি না। এত চেষ্টা করি কিন্তু শাড়ি পরতেই পারি না। চেষ্টা করলে শিখে যাবেন। তারপর ওনার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি বাড়িতে। বাড়ি থেকে কাজে। রাতে। আজকে তেমন বিক্রি হয়নি। একই বলে ব্যবসা। প্রতিদিন কি একই রকম হবে? তবে ধৈর্য ধরতে হবে। এ হচ্ছে কথা। এত তাড়াতাড়ি যদি সফলতা আসতো, তাহলে তো হয়ে যেত। এমনভাবে বেশ কয়েকদিন গেল। বিক্রি বাটা মোটামুটি। দুপুরে পুলিশের ফোন এলো। সালাম দিয়ে রিসিভ করলাম। হ্যাঁ, জি বলেন। তুমি আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। আজকে রাতে বের হলে আগামীকাল সকাল হতে হতেই পৌঁছে যাবে। জি, আপনি সব কিছু বলে রেখেছেন তো? হুম, তুমি যাবা, কি কি লাগবে নিবা, তারপর বাকিটা আমার ফ্রেন্ড করে দিবে। প্রথমবার সব কিছু করে দিলে পরবর্তী থেকে তুমি তখন পারবা। বুঝলাম। তারপর ফোন রেখে দিলাম। তারপর রাতে বাসায় উঠে পড়লাম। টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। পরের দিন চলে আসি ঢাকা। তারপর অহনা ম্যাডামের ফ্রেন্ডের কাছে আসি। তুমি কি আকাশ? জি স্যার। আরে স্যার বলতে হবে না, ভাইয়া বললেই হবে। তুমি এগুলো বিক্রি করতে পারবা তো? জি, ইনশাল্লাহ পারবো। সকালে নাস্তা করছো? না, এখনো কিছু খাওয়া হয়নি। তো আচ্ছা, এসো আমার সাথে। আগে নাস্তা করে নাও, তারপর সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। হুম, মাথা নাড়িয়ে ওনার সাথে একটা হোটেলে এসে খিচুড়ি খেলাম। তারপর ওনার সাথে ওনাদের ফ্যাক্টরির স্টোর রুমে এলাম। এখানে সব স্যাম্পল আছে, তুমি দেখো তোমার কি লাগবে। তুমি দেখে বলো কতগুলো কি লাগবে। জি, তারপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘুরে সব কিছু দেখে রাসেল ভাইকে বললে সব কিছু লোক দিয়ে এক সাইডে রাখতে বলে। আর আমাকে একটা মেনু বানিয়ে দিল। এখন একটা পিকআপ ভ্যান লাগবে এগুলো নিয়ে যেতে। পিক আপ ভ্যান বাইরে আছে, ওখানে সব কিছু লোড করতে বলেছি। আর তুমি অহনাকে ফোন দিয়ে বলো দাও কত টাকা হয়েছে। জি ভাইয়া। পুলিশনিকে ফোন দিতেই রিসিভ করলো। তারপর ওনার সাথে কথা বললাম। উনি বললেন ওই ভাইয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আমি আর কি বলবো, ঠিক আছে বলে ফোন কেটে দিয়েছি। সব কিছু লোড শেষ করা হলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর রাতে বাড়িতে এসে পৌঁছাই। পুলিশনিকে ফোন দিয়েছিলাম, উনিও এসেছেন। নামানো শেষ করে পিকআপ ভ্যান চালককে টাকা দিতে উনি চলে যায়। এখন তোমার গোল হলো এগুলোকে বিক্রি করা। তুমি পাইকারি বিক্রি করবা না নিজে বিক্রি করবা সেটা ভাবো। নিজে খুচরা বিক্রি করলে বেশি লাভ হবে এবং পাইকারি করলে একটু কম হবে। আমি দুইটাই করব। দেখি শান্ত এলো, তাই বললাম, তুই তাহলে এসেছিস? ওস্তাদ, আসসালামু আলাইকুম। ম্যাডাম কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। ওস্তাদ, আগামীকাল থেকেই তাহলে কাজ শুরু করে দেই। তোমরা দুজনে দেখি খুব এক্সাইটেড। গুড। দুজনে কাজে লেগে পড়ো। যদি ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারো তাহলে সফলতা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তুমি অনেক ক্লান্ত, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। ওস্তাদ, তুমি এখন গোসল করে নিয়ে বিশ্রাম নাও। ঠিক বলেছিস রে। এখন বউ থাকলে কত সুবিধা হতো। এক গ্লাস পানি নিয়ে এসে দিত, একটু বাতাস করতো, তারপর স্বপ্ন দেখা বাদ দিয়ে এখন গোসল করতে যাও। ওগুলো পাওয়ার এত ইচ্ছে যখন, তখন বিয়ে করে নাও। ঠিক না ম্যাম? ঠিক ঠিক। না থাক, এত তাড়াতাড়ি প্রয়োজন নেই। আচ্ছা, তুমি মন দিয়ে সব কিছু করো। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এবং এখন আমি যাই, বাই। অহনা ম্যাডাম চলে গেল। শান্ত বাড়ির ভিতরে এসে বসলো। আর আমি এসে গোসল করে এলাম। তারপর শুরু হলো আমার পথ চলা। 2 মাস গেল। যেমন ভাবা
যেমনভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই কাজ করেছি, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম এতটাও সহজ ছিল না। অনেক পরিশ্রম, অনেক ঘোরাঘুরি করা লেগেছে। এই 2 মাসে অর্ধেক মালও বিক্রি করতে পারিনি। প্রথম তো কেউ নিতে চাইছিল না, কিন্তু পরে নিতে শুরু করেছে। আশেপাশের বাজারগুলোতেও যাওয়া শুরু করেছি। যখন নিতে শুরু করেছে তখন আরও নেওয়া শুরু করবে। দেখা যাক 5 মাসে সব কিছু শেষ করতে পারি কিনা। একবার যদি ঠিকঠাকভাবে প্রচার হয়ে যায় তাহলে আর কষ্ট করে মাল দেওয়া লাগবে না, সবাই এসেই নিয়ে যাবে। আর যেহেতু কম মানের পোশাক না, তাই কোনো ভয় নেই যে এদিক থেকে ধরা খাবো। আর প্রচারের জন্য কয়েকটা ব্যানার এবং ফেস্টুনও টাঙিয়ে রাখা আছে। কিরে, ওই ছেলে কি সব পোশাক বিক্রি করতে পেরেছে? আরে না, এতগুলো পোশাক শেষ করা কি মুখের কথা? তবে খেয়ে না খেয়ে পরিশ্রম করছে, এখানে ওখানে ঘুরছে। ও আচ্ছা, এমনভাবে পরিশ্রম করলে ঠিক সফলতা পাবে। তবে প্রথমবার আর একটু কম করে নিয়ে যাওয়া উচিত ছিল। শালা, তুই তখন বললি না কম নিতে, আর আজকে বলছিস? মানে তোর কোম্পানির ফায়দার জন্য তো ঠিকই দিয়ে দিয়েছিস। আরে না, নতুন তো তাই বিক্রি করতে পারেনি, তবে ধীরে সুস্থে সব কিছু বিক্রি হয়ে যাবে। হুম, তা বুঝতে পারছি। তা তোর বউ কেমন আছে? এই তো ভালো আছে। তোর কি অবস্থা? বিয়ে কবে করবি? দেখ দেখ, বিয়ে করে আমার মেয়ে হয়ে গেল, কিন্তু তুই এখনো পর্যন্ত বিয়ে করলি না। আরও 1 বছর পর বিয়ে করব। তোকে বিয়ে করতে কে বলেছে শুনি? বিয়ে করার প্রয়োজন নেই। আচ্ছা, আঙ্কেল আন্টি কি তোকে কিছু বলে না? বলবে না মানে? যখনই কথা বলে তখনই বিয়ের কথা ওঠায়। বিয়ের কথা বললে ফোন কেটে দিই। আচ্ছা, ফোন রাখি। বলে না? আচ্ছা ঠিক আছে, 2 মাস পর তোর সাথে কথা হলো, না জানি আবার কখন তোর সাথে কথা হবে ঠিক নেই। খসড়ো নিয়ে আমি ফোন না দিলে তো তুই ফোন দিবিই না। আরে বুঝতেই তো পারছিস, অনেক চাপের ভেতরে থাকা লাগে। গুড নাইট। গুড নাইট। কাজের মধ্য দিয়ে দিনগুলো কাটতে লাগলো। প্রতিদিন নিয়ম করে অহনার সাথে কথা বলা, কার কেমন কাটলো দিন সেগুলো নিয়ে কথা বলা, তারপর আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা। দেখতে দেখতে আরও 4টা মাস গেল। এখন বেশ প্রচার হয়েছে। এখন এখানে ওখানে ঘুরে বেড়াতে হয় না, দোকানিরা এসে নিয়ে যায়। আমাদের বাজার থেকে, আশেপাশের বাজার থেকে আসে। বাকির কোনো চান্স নেই। প্রথম ট্রিপে যদি বাকি দেই তাহলে ফাঁকিতে দিবে। আর এ ব্যবসায় কোনো বাকি চলে না। মাল শেষ হয়েছে, এবার ভেবেচিন্তে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, একটা বড় দোকান ভাড়া নিয়েছি, ওখানে এখন সব কিছু রাখছি আর ওখান থেকেই বিক্রি করছি। শুক্রবার করে বন্ধ রাখি, আজকেও বন্ধ আছে। বিকেলে চুপচাপ বসে আছি, তখন কোথা থেকে একটা মেয়ে একটু দূরত্ব বজায় রেখে বসলো। আগে কখনো দেখেছি বলে মেয়েটাকে মনে হয় না। কিছু না বলে চুপ করে আছি আর নদীর দিকে তাকিয়ে আছি। ভাবছি এবার কতগুলো নিয়ে আসবো আর কতদিনে শেষ হবে। আপডেট কিছু নিয়ে আসতে হবে। এখানে কি প্রতিদিন আসা হয়? জি জি। বলছি এখানে কি প্রতিদিন আসা হয়? না, শুক্রবার করে শুধু আসা হয়। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম, মনে হচ্ছে খুব গম্ভীর চিন্তা ভাবনা করছেন। যেচে পড়ে কেন কথা বলতে এলো বুঝলাম না। না, মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে। এই পুলিশ নিয়ে কখন আসবে কে জানে। আমাকে এখানে আসতে বলে ওনার কোনো খবর নেই। এদিক ওদিক তাকাচ্ছেন, কার জন্য কি অপেক্ষা করছেন? আমি কিন্তু আপনাকে জানি। কিভাবে? কেউ আমাকে চিনি বললেই বুকের ভিতর ধুক করে ওঠে। না জানি কোন কর্মের মাধ্যমে চিনে। এই জিন্সটা আপনার থেকে নেওয়া। আপনাকে একা বসে থাকতে দেখে এখানে এলাম। ভাবলাম আপনি একা আছেন, আর আমিও একা আছি। ভাবলাম আপনার সাথে কথা বলি। কোনো প্রবলেম? ও আচ্ছা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। খুব দীর্ঘশ্বাস ছাড়লেন যে? আরে না, তেমন কিছুই না, এমনি। ও আচ্ছা, নতুন কোনো টি শার্ট আছে? নতুন ডিজাইনার? আর 3 দিন পর গেলে নতুন কিছু পেতে পারেন। কাস্টমারের চাহিদা কেমন বুঝতে পারছি, কিভাবে দাম দর করতে হবে শিখেছি। এই কয়েক মাসে অনেক কিছুই শিখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকেন, আমি যাই, ফ্রেন্ডরা চলে এসেছে। আজকে তেমন কথা হলো না, পরের বার দেখা হলে অবশ্যই কথা বলা যাবে। মেয়েটা উঠে চলে গেল। কথা বললেই পরিচিত হওয়া যায়, হচ্ছে কথা। তুমি যত কথা বলতে পটু তত তোমার পরিচিতি। আর একটু বসে থাকতে পুলিশনি ওরফে অহনা ম্যাডাম এলো। আসতেই বললাম, আপনার তো দেখি কোনো খোঁজ খবর নেই, এতক্ষণ লাগে আসতে? শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছে। বাহ, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। ব্রাউন রঙের শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে। মনে হচ্ছে কোনো অপ্সরা নদীর তীরে নেমে এসেছে।
ওই বেডা এমনভাবে আপনাকে দেখলে শুধু আফসোস করতো, বলতো ইসরে ছেড়ে দিয়ে কি ভুলটাই না করেছি। তোমাকে না বলেছি আমার এক্সের কথা বলবা না? আপনি ডাকলে আপনাকে অনেক সুন্দর লাগে, মূলত আপনাকে রাগানোর জন্য আপনাকে আপনার এক্সের কথা বলা। শয়তান ছেলে, যাও, তোমার সাথে কথাই নেই। হ্যাঁ, রাগ করেন কেন? আজকে তো আমি ঢাকাতে যাচ্ছি মাল নিয়ে আসার জন্য। আপনি যদি বলেন তাহলে আপনাকে আপনার 1 লাখ দিতে পারি, বাকি 50,000 টাকা পরে নিতে হবে। আগে তুমি ঢাকা থেকে ঘুরে আসো, তারপরে এই বিষয়ে তোমার সাথে কথা বলবো। আপাতত তোমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখো, অথবা আবার বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারো। আমার এখনই টাকা প্রয়োজন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আজকে শাড়ি পরে আসলেন যে? আমার শাড়ি পরতে ইচ্ছে হলো, তাই শাড়ি পরে আসলাম। কেন, শাড়িতে ভালো লাগছে না? নাও, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনি যে এমনভাবে ঘুরছেন, আপনার কোনো সমস্যা হবে না? আমার প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফের কোনো সুখই নেই। এখন কি করলাম না করলাম তাতে কার কি? আর এটা তো অপরাধ না। এমন নয় যে শাস্তি থেকে বেঁচে যাবে বা যাব। যখন আমিও অপরাধ করব তখন আমাকেও শাস্তি পেতে হবে। আইন সবার জন্য সমান। বুঝলাম, কিন্তু এত সুন্দর করে সেজে আসা ছেলে পটার জন্য নাকি? তেমনটাই ভাবতে পারো। শখের তো আর কোনো ব্যাডা নেই যে তার জন্য সাজবো। সে যাই হোক, আগে থেকে অনেকটা আপডেট হয়েছ। আর একটু হলেই মেয়ে পটাতে শুরু করবে। থাক, তার দরকার নেই। এমনভাবেই ঠিক আছে। যদি কোনো মেয়ে এখন জীবনে আসে, তাহলে আমার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কম করে হলেও 1 বছর এইসব থেকে দূরে দূরে থাকতে চাই। গুড ডিসিশন। চলো কিছু খাই। আসেন, আজকে কিন্তু বিল আমি দিব। ও আচ্ছা, এই ব্যাপার। চলো তাহলে, আজকে তোমাকে ভিখারি বানিয়ে ছাড়বো। কত কি খাবেন এই কয়েক মাসে জানা হয়ে গেছে। উঠে একটা ফুচকাওয়ালার কাছে এসে চেয়ারে বসলাম। 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে বসে থাকলাম। দুজনে কথা বলতে বলতে ফুচকা খেয়ে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়িতে এলাম। তারপর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন যথারীতি ফ্যাক্টরিতে পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমার অবস্থা ভালো, কিন্তু তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি নাস্তা হয়ে গেছে? তোমার না হলে চলো, আসো আমার সাথে। আসেন, আপনিও খান। আমি একা একা কেন খাবো? আর আপনি বসে থাকবেন, এটা কেমন কথা? আরে না, সকালে খেতে খেতে এখন কিভাবে খাই? আচ্ছা, আসো আমার সাথে। রাসেল ভাইয়ের সাথে একটা রেস্টুরেন্টে এলাম। উনি খিচুড়ির কথা বলে এসে বসলো। তারপর বলল,